তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আপনাদের আমাদের সবার ভেতরেই একটা বিশাল কৌতূহল কাজ করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী আর বিশাল একটা প্রজেক্ট। একদিকে আমাদের পাহাড় সমান প্রত্যাশা যে খুব শীঘ্রই হয়তো এখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে, অন্যদিকে এর পিছনের চরম জটিল প্রযুক্তিগত বাস্তবতা। এই দুটোর মধ্যে কিন্তু বেশ বড় একটা গ্যাপ রয়েছে। আজ আমরা ধাপে ধাপে এই পুরো ব্যাপারটা খুব সহজভাবে ডিকোড করব। শুরুতেই জাস্ট এই সংখ্যাগুলোর কথা একবার চিন্তা করুন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বাজেট প্রায় 1,13,000 কোটি টাকা। অথচ আমাদের সবচেয়ে আলোচিত প্রজেক্ট পদ্মা সেতুর বাজেট ছিল প্রায় 30,000 কোটি টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে? খুব সহজ হিসেবে শুধুমাত্র একটা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খরচে আমরা তিনটে আস্ত পদ্মা সেতু বানিয়ে ফেলতে পারতাম। অবিশ্বাস্য, তাই না? এই তুলনাটা মাথায় রাখলেই আসলে বোঝা যায় এই প্রজেক্টের স্কেলটা ঠিক কতটা বিশাল। থমকে যাওয়া ইতিহাস 1961 থেকে বর্তমান। এখন এই যে এত বড় একটা প্রজেক্ট, অনেকেই হয়তো ভাবেন এটা বোধহয় খুব সাম্প্রতিক কোনো উদ্যোগ। কিন্তু না, এই স্বপ্নটা বাস্তবে রূপ নিতে কয়েক দশক সময় লেগেছে। এর জার্নিটা কিন্তু বেশ ঘটনাবহুল। সেই 1961 সালে তৎকালীন পাকিস্তান সরকার ঈশ্বরদীতে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার প্রথম উদ্যোগ নেয়। জমিও কেনা হয়েছিল, কিন্তু 1969 সালে হঠাৎ করেই প্রজেক্টটা বাতিল করে পশ্চিম পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়া হয়। এরপর অনেকটা সময় এটা এক প্রকার হারিয়ে গিয়েছিল বলতে পারেন। দীর্ঘ একটা বিরতির পর 2009 সালে রাশিয়ার রোসাটমের সাথে চুক্তির মাধ্যমে প্রজেক্টটা আবার প্রাণ ফিরে পায়, আর অবশেষে 2013 সালে শুরু হয় এর প্রথম পর্যায়ের কাজ। পারমাণবিক বিদ্যুতের প্রকৃত খরচ কেন 1.13 লক্ষ কোটি টাকা? আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, একটা বিদ্যুৎ কেন্দ্র বানাতে এত টাকা কেন লাগবে? সাধারণ গ্যাস বা কয়লাভিত্তিক প্ল্যান্টের চেয়ে খরচ এত বেশি কেন? চলুন এর পেছনের আসল কারণগুলো একটু খতিয়ে দেখি। আসল ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেফটি বা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড। এটা তো আর সাধারণ কোনো পাওয়ার প্ল্যান্ট না যে একটা টারবাইন বসালাম আর কারেন্ট চলে আসলো। ভূমিকম্প হোক, আগুন লাগুক বা মানুষের কোনো ভুল, কোনোভাবেই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য রিয়্যাক্টরের চারপাশে বহুস্তরের কংক্রিট শিল্ড আর অটোমেটিক কুলিং সিস্টেম বসানো হয়েছে। এর সাথে রাশিয়ার অত্যাধুনিক যন্ত্রপাতি আর এক্সপার্টদের লম্বা সময়ের ট্রেনিং, সব মিলিয়েই আসলে খরচের গ্রাফটা এত ওপরে গিয়ে ঠেকেছে। তবে এত কড়াকড়ি আর প্রযুক্তিগত ব্যয়ের পাশাপাশি এই প্রজেক্টের প্রশাসনিক দিক নিয়ে বেশ আলোচিত কিছু ঘটনাও আছে। যেমন ওই যে বহুল আলোচিত বালিশকাণ্ড। কর্মকর্তাদের আবাসিক ভবনের জন্য ১৩২০টা বালিশ কেনা হয়েছিল, যার প্রতিটার দাম দেখানো হয় প্রায় ৬,০০০ টাকা। আর সেই বালিশ নিচ থেকে ওপরে তুলতেই নাকি খরচ হয়েছে ৭৬০ টাকা। একদিকে প্রজেক্টের অত্যন্ত সেন্সিটিভ প্রযুক্তির বিশাল খরচ, অন্যদিকে এই ধরনের প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ, এই দুটো বিষয়ই প্রকল্পটিকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ফিউয়েল লোডিংয়ের বিস্তারিত। আজই কি বিদ্যুৎ আসছে? ইদানিং খবরে ফিউয়েল লোডিং শব্দটা খুব শোনা যাচ্ছে। অনেকেরই ধারণা এই ফিউয়েল লোডিং হয়ে যাওয়া মানেই হয়তো আজকালের ভেতর ঘরে ঘরে বিদ্যুৎ চলে আসবে। এই ধারণাটা আসলে কতটা সত্যি, চলুন একটু ক্লিয়ার করা যাক। প্রথমেই এই ভারী শব্দটাকে একটু সহজ করে বোঝাই। ফুয়েল লোডিং মানে হল পারমাণবিক ফিশন বা বিভাজন প্রক্রিয়া শুরু করার জন্য রিয়্যাক্টরের ভেতর ইউরেনিয়াম ভিত্তিক জ্বালানি খুব সাবধানে প্রবেশ করানো। ব্যাপারটা কিন্তু ফ্যানের সুইচ দেওয়ার মতো না, এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র চালুর প্রস্তুতির একদম প্রথম ধাপ মাত্র। ভেতরে আসলে কি ঘটে এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলে। প্রথমে এই জ্বালানি ভেতরে ঢোকানো হয়, এরপর নিউক্লিয়ার ফিশনের কারণে সেখানে প্রচণ্ড তাপ তৈরি হয়, সেই তাপে পানি ফুটে বাষ্প হয়, আর সবশেষে সেই বাষ্পের ধাক্কায় টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়। বুঝতেই পারছেন, এটা ধাপে ধাপে হওয়ার মতো একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেটা একদিনে শুরু বা শেষ করা সম্ভব না। এখানে আপনাদের একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই। সাধারণ পাওয়ার প্ল্যান্টে তো রোজ কয়লা বা গ্যাস সাপ্লাই দিতে হয়, কিন্তু পারমাণবিক জ্বালানির পাওয়ার শুনলে অবাক হবেন। মাত্র একটা ফিউয়েল রড থেকে টানা প্রায় ১.৫ বছর বিদ্যুৎ তৈরি করা যায়। জাস্ট ভাবুন একবার।
এই দীর্ঘমেয়াদী আর অবিশ্বাস্য এফিসিয়েন্সি কিন্তু পারমাণবিক শক্তিকে অন্য সব কিছু থেকে আলাদা করে। পাইলট অপারেশন পর্যায় ১ বছরের অপেক্ষা। সাধারণ বিদ্যুৎ কেন্দ্র যন্ত্র বসানোর পরপরই চালু করা গেলেও পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোডিংয়ের পর শুরু হয় একটা অত্যন্ত সেন্সিটিভ টেস্টিং ফেজ, যাকে বলে পাইলট অপারেশন, আর এই প্রসেসে পুরো ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই পাইলট টেস্টিংয়ের সময় প্ল্যান্টটাকে খুব অল্প ক্ষমতায় চালানো হয়, আর একটা লম্বা চেকলিস্ট ধরে খুঁটিনাটি সব চেক করা হয়। রিঅ্যাক্টরের টেম্পারেচার ঠিক আছে, কুলিং সিস্টেম কাজ করছে তো, এমার্জেন্সি ব্যবস্থা আর সফটওয়্যারগুলো ঠিকঠাক। মজার ব্যাপার হলো, ছোট্ট কোনো ত্রুটি পেলেও এক্সপার্টরা ইচ্ছে করেই পুরো সিস্টেম বন্ধ করে দিয়ে আবার নতুন করে টেস্ট করতে পারেন। সবকিছু শতভাগ নিরাপদ হলেই কেবল কমার্শিয়াল উৎপাদনের পারমিশন মেলে। সর্বোচ্চ নিরাপত্তা ও গ্রিড ইন্টিগ্রেশন, বিদ্যুৎ এবং ঝুঁকির ভারসাম্য। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে কথা উঠলেই সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সামনে আসে তা হল সেফটি আর রিস্ক ম্যানেজমেন্টের ব্যালেন্স। কেন এত সেফটির কথা বলছি? একটু পেছনের দিকে তাকালেই চেরনোবিল আর ফুকুশিমার মতো ভয়াবহ ঘটনাগুলোর কথা মনে পড়ে যায়। ওই হিস্ট্রিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর রুলস কেন একদম নিখুঁত হতে হবে। আর ঠিক এই কারণে রূপপুরের রেডিয়েশন কন্ট্রোল, আগুন নেভানোর ব্যবস্থা বা এমার্জেন্সি প্ল্যানগুলো এত ধীর গতিতে আর চরম সতর্কতার সাথে টেস্ট করা হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হল ১০০। রূপপুরের প্রতিটা ইউনিট থেকে শুরুতে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান আছে। কারণ একসাথে অনেক বেশি বিদ্যুৎ তৈরি করে ফেললেই তো হবে না, সেটা নিরাপদে জাতীয় গ্রিডে পাঠাতে হবে। গ্রিড যাতে হঠাৎ ওই প্রেশারটা নিতে গিয়ে ক্র্যাশ না করে, সেজন্য আগে অল্প অল্প করে বিদ্যুৎ পাঠিয়ে এর সক্ষমতা যাচাই করা হবে। এবার আসি সেই $মিলিয়ন প্রশ্নে। রূপপুর চালু হলেই কি আমাদের লোডশেডিংয়ের একদম ম্যাজিকের মতো অবসান ঘটবে? সাধারণ গ্রাহক হিসেবে আমরা তো আসলে এটাই সবচেয়ে বেশি জানতে চাই, তাই না? তবে বাস্তবতাটা কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, রূপপুর দীর্ঘমেয়াদে আমাদের একটা দারুণ স্থিতিশীল সোর্স দেবে ঠিকই, কিন্তু এখনকার লোডশেডিং শুধু তো উৎপাদন কম বলে হচ্ছে না। এর পেছনে আমাদের সঞ্চালন লাইন বা ট্রান্সমিশনের সমস্যা আছে, কিছু অর্থনৈতিক সংকট আছে, আবার অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য তেল বা গ্যাস আমদানির ঘাটতিও আছে। তার মানে শুধুমাত্র একটা পারমাণবিক প্রজেক্ট দিয়ে রাতারাতি পুরো খাতের সব সমস্যা গায়েব করে দেওয়া সম্ভব না। আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ব্যাপারটা থেকে কিন্তু একটা জিনিস একদম ক্লিয়ার, রূপপুর শুধু ইট পাথরের কোনো সাধারণ স্ট্রাকচার না। এটা বিশাল প্রযুক্তি, কড়া আন্তর্জাতিক প্রোটোকল আর আমাদের জাতীয় অর্থনীতির একটা চরম জটিল কম্বিনেশন। একদিকে যেমন এর বিপুল সম্ভাবনা, অন্যদিকে তেমনি এর বিশাল অবকাঠামো আর ব্যবস্থাপনার কঠিন বাস্তবতা। এখন আপনাদের কাছেই আমার প্রশ্ন, আমাদের এই বিশাল জ্বালানি প্রত্যাশা আর তার পেছনের কঠিন বাস্তবতা, এই দুটোকে ব্যালেন্স করার জন্য আমরা কি আসলে পুরোপুরি প্রস্তুত? একটু ভেবে দেখবেন ব্যাপারটা। আজ এ পর্যন্তই।